নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব সেলিং স্ট্র্যাটেজি নিয়ে। অ্যাক্টিভ ইনভেস্টিং এর ক্ষেত্রে আমরা যেমন স্টক মার্কেটে অ্যাক্টিভ ইনভেস্টিং করি, এই অ্যাক্টিভ ইনভেস্টিং এর ক্ষেত্রে সেলিং স্ট্র্যাটেজি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, একটা স্টক বাই করার থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেলিং স্ট্র্যাটেজি। স্টকটা আমি কখন সেল করব, এই সেলিং স্ট্র্যাটেজি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অ্যাক্টিভ ইনভেস্টিং এ সাকসেস পাওয়া অসম্ভব। আজকে আমি আলোচনা করবো যে অ্যাক্টিভ ইনভেস্টিং এর ক্ষেত্রে স্টক মার্কেটে আমি যে অ্যাক্টিভ ইনভেস্টিং এর কথা বলি আর কি, অ্যাক্টিভ ইনভেস্টিং এর ক্ষেত্রে সেলিং স্ট্র্যাটেজি কতটা ইম্পর্ট্যান্ট। অ্যাক্টিভ ইনভেস্টিং কথাটার মানে কি? অ্যাক্টিভ ইনভেস্টিং কথাটার মানে হচ্ছে আমরা স্পেসিফিক স্টকে ইনভেস্ট করছি। আমাদের টার্গেট কি? আমরা সবসময় টার্গেট করি প্রতিটা সেক্টরের যে স্টকগুলো হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, সেই স্টকগুলোকে পোর্টফোলিওতে নেওয়া। এফএমসিজি সেক্টর হতে পারে, জুয়েলারি সেক্টর হতে পারে, এনবিএফসি হতে পারে, মানে প্রতিটা সেক্টরে হয়তো টপ দুটো স্টক যাদের সেলস গ্রোথ হাইয়েস্ট, প্রফিট গ্রোথ হাইয়েস্ট এবং গাইডেন্সও হাইয়েস্ট, সেই সব স্টককে আমরা পোর্টফোলিওতে জায়গা দেবো। এটাই হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং, মানে গ্রোথ নিয়ে খেলা হয় না। এবার কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন লার্জ ক্যাপ কোম্পানি যত আছে, মোস্ট অফ দ্য 99% লার্জ ক্যাপ কোম্পানি দেখেন, এইচডিএফসি ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, এশিয়ান পেন্টস, পিডিলাইট, ইনফোসিস, এসসিএল, টিসিএস, টাটা মোটর, যত লার্জ ক্যাপ কোম্পানি দেখবেন তাদের মধ্যে কিন্তু আপনি গ্রোথ পাবেন না। ওই 10%, 12% গ্রোথ পাবেন বা সিঙ্গেল ডিজিটে গ্রোথ পাবেন। ওসব স্টক যদি আপনি ইনভেস্ট করেন, ওগুলোতে হয়তো আপনার টাকা 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর ডবল হয়। কিন্তু অ্যাক্টিভ ইনভেস্টিং আমরা কি করি, আমাদের টার্গেট থাকে সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ যারা আছে সেই স্টকগুলোকে সিলেক্ট করা। এগুলো স্টক কোনগুলো হবে হাইয়েস্ট সেলস গ্রোথ? মোস্ট অফ দ্য টাইম হচ্ছে স্মল ক্যাপ, মানে আমাদের স্মল ক্যাপ স্টকে ইনভেস্ট করতে হয়। অ্যাক্টিভ ইনভেস্টিং এ কিন্তু মেন টার্গেট হচ্ছে স্মল ক্যাপ স্টক, কারণ স্মল ক্যাপ স্টক ছোট বেস থাকে, সেই সব কোম্পানির মধ্যে কিন্তু হাই স্পিডে গ্রোথ করার অপরচুনিটি থাকে। 40%, 50%, 60%, 70% সেলস গ্রোথ কারা করতে পারে? স্মল ক্যাপ কোম্পানিগুলো। তার মানে অ্যাক্টিভ ইনভেস্টিং আমাদের টার্গেট থাকে প্রতিটা সেক্টরের যে হাইয়েস্ট গ্রোথ করা কোম্পানি, বিশেষ করে স্মল ক্যাপ কোম্পানি, যে তাদের মধ্যে গ্রোথ অপরচুনিটিটা বেশি থাকে, সেই সব স্টকগুলোকে সিলেক্ট, যাতে আমরা এভারেজ ইয়ারলি 30%, 35% রিটার্ন জেনারেট করতে পারি। মানে আপনার টাকা মোটামুটি 2.5 বছর, 2 বছর, 3 বছর এই পিরিয়ডের মধ্যে টাকাটা ডাবল 2x হয়ে যায়। মানে আমাদের মাল্টি ব্যাগার স্টক, অ্যাক্টিভ ইনভেস্টিং এর মেন টার্গেট থাকে হচ্ছে মাল্টি ব্যাগার স্টক, যাতে আমরা খুঁজে বের করতে পারি। সমস্যা হচ্ছে মাল্টি ব্যাগার স্টক কোনটা হবে কেউ জানে না, আমি জানি না, আপনি জানেন না, মার্কেটও জানে না। এমনকি যে কোম্পানির স্টকটা মাল্টি ব্যাগার হয় হয়তো সে কোম্পানিটাও জানে না। আমরা জাস্ট কি করি, এটা একটা প্রবাবিলিটি। আমরা কি করি, যেই কোম্পানিগুলো গাইডেন্স ভালো দিচ্ছে, যাদের সেলস গ্রোথ হাইয়েস্ট হচ্ছে, প্রফিট গ্রোথ হাইয়েস্ট হচ্ছে, সেই সব স্টকগুলোকে আমরা সিলেক্ট করি। অ্যাক্টিভ ইনভেস্টিং এ না সবসময় কি করতে লাগবে আপনাকে, কোনো সময় একটা, দুটো বা তিনটে, চারটে স্টক নিয়ে যদি বসে যান, তাহলে কিন্তু আপনি অ্যাক্টিভ ইনভেস্টিং এর খেলাটাই খেলতে পারবেন। এখানে অন্তত 12টা, 15টা, 14টা, আমি বলবো 10-এর বেশি স্টক নিয়ে একটা বেশ বড় সড়ো পোর্টফোলিও বানাতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে দেখবেন, মানে একটা মাছ ধরার মতো। মনে করেন আপনি যদি কোনো জাল নিয়ে কোনো একটা বড় নদী বা সমুদ্রে রেগুলার মাছ ধরতে যাচ্ছে, আপনাকে রেগুলার জাল নিয়ে মাছ ধরতে যেতে হবে। যত বড় জাল নেবেন তত কি হবে, তত বেশি চান্স থাকবে আপনার জালে বড় মাছ ফাঁসে। মাছটা কবে ফাঁসবে বড় মাছ সেটা বলা মুশকিল। হয়তো আপনি 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন যাচ্ছেন, ছোট ছোট মাছ পাচ্ছেন, বড় মাছ কিছুতেই পাচ্ছেন না, যেটা আপনার টার্গেট বড় মাছ জালের মধ্যে ফাঁসানো। হয়তো 7 দিন পরে একটা পেয়ে গেলেন বা 10 দিন পরে একটা পেয়ে গেলেন, কিন্তু আপনাকে রেগুলার একটা বড় জাল বিছাতে হবে। অ্যাক্টিভ ইনভেস্টিং হতো তাই, যদি আপনি কিন্তু মাল্টিপ্যাকার্সটা কোনটা হবে জানেন না, কিন্তু আপনাকে কি করতে হবে, 15টা 16টা হাইয়েস্ট গ্রোথ স্টকের একটা পোর্টফোলিও বানাতে হবে। তবে তো কোনটা মাল্টিপ্যাকার আমিও জানি না, খেলাটা কিন্তু এখানে।
এবার আমি আমার পোর্টফোলিও নিয়ে বলছি। দেখুন, আমার পোর্টফোলিওতে এই মুহূর্তে মোটামুটি 16টা স্টক আছে, 16 স্টক। আগে আমার পোর্টফোলিওতে 20 থেকে 22টা স্টকও ছিল। তার আগে মানে মোটামুটি আজ থেকে 8-9 বছর আগে আমি স্টক মার্কেটে জার্নি শুরু করেছিলাম, তখন কিন্তু আমার এগুলো এক্সপিরিয়েন্স ছিল না। আমি টাটা মোটরস, এই ধরনের স্টক, এইচডিএফসি ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, এই ধরনের 4-5টা স্টক নিয়ে পোর্টফোলিও শুরু করেছিল। তো দেখলাম 2 বছর আমার স্টক মার্কেটে ইনভেস্ট করার পরে কিন্তু কোনো রিটার্ন আমি জেনারেট করতে পারিনি। তারপরে আমি ধীরে ধীরে কনকল, বিজনেস অ্যানালাইসিস এগুলো পড়া শুরু করলাম এবং আমি অ্যাক্টিভ ইনভেস্টিংয়ের জার্নিটা শুরু করলাম। আমার কিন্তু প্রথমে আমি শুরু করেছিলাম আমার পোর্টফোলিওতে মনে হচ্ছে 2017 এই পিরিয়ডে আমার 22টা স্টক ছিল, 22 স্টক ছিল। তারপরে ধীরে 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 এখন আমার পোর্টফোলিওতে 16টি স্টক। এই 16টি স্টকের মধ্যে হয়তো মাত্র 5টি স্টক আছে যেটা আমার মোটামুটি পোর্টফোলিওতে 2 থেকে 3 বছর ধরে আছে। 16টা স্টকের মধ্যে এখন পোর্টফোলিওতে আমার মাত্র 5টি স্টক এরকম আছে যারা 2 থেকে 3 বছর হলো আমার পোর্টফোলিওতে আছে। আর বাকি যে 11টি স্টক আছে এটা কিন্তু মিউজিক্যাল চেয়ারের মতো, হয়তো প্রতি 2টা কোয়ার্টার অন্তর বা প্রতি 1টা কোয়ার্টার অন্তর আমাকে স্টক চেঞ্জ করতেই হয়। সেই স্টকগুলো আমার পোর্টফোলিওতে থাকতেই পারে না। তার কারণটা কি? কারণ হচ্ছে সেই স্টকগুলোকে আমাকে সেল করে দিতে হয়। রেগুলার চলছে এটা। এখন তো 4-5টা স্টকই আছে যে স্টকগুলো আমার পোর্টফোলিওতে লাস্ট 2 থেকে 3 বছর থেকে আছে। বাকি সমস্ত যে বাকি যে 11টা স্টক আমার কন্টিনিউ চেঞ্জ হতে থাকে। হয়তো কোনো স্টক পোর্টফোলিওতে একটা কোয়ার্টার থাকলো 3 মাস, কোনো স্টক 6 মাস থাকলো, বা কোনো স্টক হাস্ট 1 বছর থাকলো, তারপর চেঞ্জ হয়ে গেল। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমরা তো হাইয়েস্ট সেলস গ্রোথ দেখে, প্রফিট গ্রোথ দেখে স্টক সিলেক্ট করছি, প্লাস গাইডেন্স দেখে যে কোম্পানিটা সেক্টর হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে বা হাইয়েস্ট গাইডেন্স দিচ্ছে, সেই স্টকগুলোকে আমরা সিলেক্ট করছি। এবার এটা তো বিজনেস, এটা তো বিজনেস ওয়ার্ল্ড। এখানে কি হয়, এখানে কোনো কিছু আপনি প্রেডিক্ট করতে পারবেন না। হয়তো একটা কোম্পানি গাইডেন্স দিল, 2টো কোয়ার্টার খুব ভালো রেজাল্ট করে গাইডেন্স ওয়াইজ, 3 নম্বর কোয়ার্টারে কি হলো, কোম্পানির রেজাল্ট খারাপ হয়ে গেল। যা গাইডেন্স দিয়েছিল তার থেকে রেজাল্ট খারাপ হয়ে গেল। তখন কিন্তু আপনাকে অ্যাক্টিভ ইনভেস্টিং এর ক্ষেত্রে আপনি যদি সেই স্টকটা নিয়ে বসে যান, তাহলে কিন্তু আপনার বিপদ আছে। দেখবেন সেই স্টকটা দেখবেন হয়তো এখন 500 টাকায় আছে, রেজাল্ট খারাপ হলো, তা আপনি স্টকটা নিয়ে বসে আছেন, তাহলে 1 মাসের মধ্যে স্টকটা আধা হয়ে গেল। এটা কিন্তু সব থেকে ডেঞ্জারাস সাইন। যখনই আপনার এরকম কোনো স্টক থাকবে পোর্টফোলিওতে যেটা যা গাইডেন্স দিয়েছিল সেই অনুযায়ী সে রেজাল্ট করতে পারছে না, বা সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কমে গেছে, তখন কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট স্টকটাকে কাটতে হবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং এর নাম্বার 1 প্রিন্সিপাল। যদি আপনারা না করতে পারেন, যদি সেই স্টকটাকে পোর্টফোলিও ধরে রাখেন, তাহলে কিন্তু আপনার বিপদ। না, আপনাকে স্টক মার্কেট থেকে কেউ বাঁচাতে পারবেন না। আমি আমার নিজস্ব এক্সাম্পল দিয়ে বলছি, নিজের পোর্টফোলিওর। আমার পোর্টফোলিও 2টো স্টক নিয়ে বলবো, একটা হচ্ছে ট্রেন্ড, একটা হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস। ট্রেন্ড স্টকটা আমি আমার পোর্টফোলিওতে মানে 2022-এর জুন জুলাই পিরিয়ড থেকে আমি ট্রেন্ড নেওয়া শুরু করেছিলাম। তখন ট্রেন্ড কেবল গ্রোথ করা শুরু করছিল, 25%, 30% গ্রোথ করছিল। আমি ট্রেন্ড নেওয়া শুরু করলাম। জুডিও মানে এক্সপেন্স শুরু করল, জুডিও স্টোরগুলো শুরু করছিল ট্রেন্ডের। ট্রেন্ড আমি শুরু করলাম, তখন ট্রেন্ডের প্রাইস কত ছিল? 1300-1400 টাকা ছিল। তারপর নেক্সট কোয়ার্টারে ট্রেন্ড 40% গ্রোথ করলো, মানে এদের সেলস গ্রোথ বেড়ে গেল। আমি ট্রেন্ড আরও অ্যাড করতে থাকলাম। এই করতে করতে একসময় দেখা গেলো ট্রেন্ড 50%, 60% করে গ্রোথ করা শুরু করলো। আমি ট্রেন্ড আরও নেওয়া শুরু। এই করতে করতে দেখবেন 2022-এর ওই পিরিয়ড থেকে, মানে জুন জুলাই থেকে 2024-এর আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত ট্রেন্ডের স্টক এটা 1300-1400 টাকা ছিল, যেটা 2022-এর জুন জুলাই, সেটা 2024-এর সেপ্টেম্বর অক্টোবর 8000 টাকা হয়ে গেছে। আমি কিন্তু ট্রেন্ডের স্টকটা তখন শুধু নিয়ে যাচ্ছিলাম। আমি 1200-তেও নিয়েছিলাম, 1700-ও নিয়েছিলাম, 3000-ও নিয়েছি, 5000-ও নিয়েছি আমি। এই করতে করতে 2 বছরের মধ্যে প্রায় ট্রেন্ডের শেয়ারটা 5x হয়ে গেল, 5 থেকে 6x হয়ে গেল। 1200-1300 টাকার শেয়ার প্রায় 8000 টাকা হয়ে গেল। আর আমি কি হচ্ছে, প্রতিটা কোয়ার্টার তখন ট্রেন্ড আমি অ্যাড করে যাচ্ছিলাম। 2024-এর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই পিরিয়ড থেকে কি হলো, ট্রেন্ডের কি হলো, স্পিডটা কমে গেল, মানে গ্রোথ রেট কমে গেল। যে 60%, 50% গ্রোথ করছিল, তখন ট্রেন্ড গ্রোথ করা শুরু করলো 30%, 35%। যখন রেজাল্ট আসলো কোম্পানি, আমি কি করলাম, ট্রেন্ডের পুরো শেয়ার বেচে দিলাম। মোটামুটি এখন 8000 থেকে অলরেডি রেজাল্ট আসার পরে 7000 টাকা হয়ে গেছিল।
আমি ট্রেন্ড থেকে বের হয়ে গেলাম। তারপরে দেখুন কি হলো, তারপরে ট্রেন্ডের গ্রোথ আরও কমে গেল, 25% হলো। এখন তো ট্রেন্ড 20%-এর নিচে গ্রোথ করছে, 18% করে গ্রোথ করছে। এখন ট্রেন্ডের শেয়ার দেখুন, ওই যে 2024 সেপ্টেম্বর অক্টোবর 8,000 টাকা ছিল, সেখান থেকে আজকে ট্রেন্ডের শেয়ার 4,500 টাকা হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন সেলিং কতটা ইম্পর্টেন্ট। মানে যখন কোনো কোম্পানির সেলস গ্রোথ কমে যাবে অ্যাক্টিভ ইনভেস্টিং এর ক্ষেত্রে, তখন কোনো কিছু দেখে লাভ নেই। স্টকের ফান্ডামেন্টাল কি আছে, স্টকের পি বেশি কম, আরওই, এগুলো কিচ্ছু দেখে লাভ হবে না। যখনই কোনো কোম্পানির গাইডেন্স কমে যাবে, মানে সেলস গ্রোথ কমে যাবে, প্রফিট গ্রোথ কমে যাবে, অ্যাক্টিভ ইনভেস্টিং এ আপনাকে সেই স্টকটাকে পোর্টফোলিও থেকে কাটতে হবে। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু আমাকে কাটতে হয়েছিল। আমার কিন্তু ট্রেন্ড কাটার কোনো ইচ্ছে ছিল না, কারণ ট্রেন্ডটা আমাকে 1.5 বছরে এত রিটার্ন দিয়েছে, এবার 6 থেকে 7x রিটার্ন দিয়েছে, তবুও কিন্তু আমি ট্রেন্ড কাটতে বাধ্য হলাম। আরো একটা স্টক নিয়ে বলছি, পিজি ইলেকট্রো প্লাস, যারা এসি ম্যানুফ্যাকচারিং করে। এই স্টকটা আমি নিয়েছিলাম মোটামুটি 2024 ফেব্রুয়ারি মার্চ। পিজিএল জাস্ট গাইডেন্স বানানো শুরু করলো, মানে কোম্পানি এত সুন্দর গাইডেন্স দিল, 40% 50% সেলস গ্রোথের গাইডেন্স দিল। কারণ পিজিএল শেয়ার দাম কত ছিল, 250 টাকার মতো ছিল, 250 260 ধরনের দাম ছিল। 2025 Q1 কি দেখা গেল, কোম্পানি যা গাইডেন্স দিয়েছিল তার থেকে বেটার রেজাল্ট করলো, এবং কোম্পানি আরো গাইডেন্স বাড়িয়ে দিল। আমি Q1 আবার নেওয়া শুরু করলাম। Q2 দেশে কোম্পানি কি করলো, যা গাইডেন্স দিয়েছিল তার থেকে বেটার রেজাল্ট করলো। পুরো 2025 ফিনান্সিয়াল ইয়ারের এরা কিন্তু গাইডেন্সটাকে বাড়িয়ে দিল। আমি আবার পিজি ইলেকট্রো প্লাসটা অ্যাড করা শুরু করলাম। এই করতে 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 Q4 পর্যন্ত, যখন Q4 রেজাল্ট আসলো, কোম্পানি প্রায় 80% সেলস গ্রোথ করলো, আর প্রফিট গ্রোথ 100% বেশি করলো। মানে পুরো 2025 Q1 Q2 Q3 Q4 পুরো ফিনান্সিয়াল ইয়ারে সেলস গ্রোথ 100% বেশি, প্রফিট গ্রোথ 100% বেশি করলো। এই জন্য যখন Q4 রেজাল্টটা আসলো, আমি তো 25 Q1ও পিজিএল নিয়েছিলাম, Q2 তো নিয়েছিলাম, Q3 তো নিয়েছিলাম। Q4 রেজাল্টটা আসলো, আমি ভাবলাম আমি আরো পিজিএল অ্যাড করবো, এত দুর্দর্শ রেজাল্ট করবো। তারপরে কি হলো, কনকল এসে কোম্পানি গাইডেন্স কমিয়ে দিল। 70%, 80%, 90% গ্রোথের ইঞ্জিন পিজি ইলেকট্রো প্লাস গাইডেন্স দিল 2026 এরা 30% গ্রোথ সেলস গ্রোথ করলো। এই গাইডেন্স যখন দিল পিজি ইলেকট্রো প্লাস, তারপর দিন আমি এসে পুরো পিজিএল আমার স্টক থেকে আউট করে দিলাম। আমার 250 টাকাতে নেওয়া শেয়ার ছিল, আমি 250 টাকাতেও নিয়েছি, 400 টাকাতেও নিয়েছি, 500 টাকাতেও নিয়েছি, 600 টাকাতেও নিয়েছি। মোটামুটি আমার এভারেজ প্রাইস ছিল 400 টাকার মতো। আমি 860-70 টাকাতে পিজিএল বেছিল। পিজিএল এর জার্নিটা কিন্তু আমার 1 বছরে, মানে 4টে কোয়ার্টার পরেই খতম হয়ে গেল। কেন, কোম্পানির সেলস গ্রোথের গাইডেন্সে কমিয়ে দিল। 70%, 80% গ্রোথ ইঞ্জিন 30 থেকে 60% হয়ে গেল। আমি এই কথাগুলো আপনাকে কেন বলছি, এই কথাগুলো বলার কারণটা হচ্ছে, অ্যাক্টিভ ইনভেস্টিং এর ক্ষেত্রে সব থেকে বেসিক প্রিন্সিপাল হচ্ছে, যখনই কোনো কোম্পানির সেলস গ্রোথ কমে যাবে, সেই স্টককে কিন্তু আপনাকে তার পরের দিন সকালে যখনই মার্কেট খুলবে আপনাকে স্টকটাকে কাটতে হবে, কিচ্ছু দেখা যাবে না। কোম্পানির পি কমে গেছে, আরও সেগুলো দেখে লাভ নেই। সেলস গ্রোথ কমে যাওয়া মানে আপনাকে তার পরের দেশে পুরো স্টকটাকে পোর্টফোলিও থেকে কাটতে হবে। এই প্রসেস কিন্তু আপনাকে চলতে লাগবে। এবার কি আপনাকে জার্নিটা এভাবে শুরু করতে হবে যে আপনি একটা পোর্টফোলিওতে 14 থেকে 15টা স্টক নিয়ে শুরু করলেন, সব সেক্টর হাইস্ট গ্রোথ স্টকগুলোকে দেখবেন। তার মধ্যে দেখবেন বেশিরভাগ স্টক দেখবেন 1 বছর পরে দেখবেন এই 15 থেকে 16টা স্টকের মধ্যে হয়তো মাত্র 4 থেকে 5টা স্টকে আপনার পোর্টফোলিও টিকে যাবে, আর বাকি 10টা স্টক সবসময় রোটেট হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে। তার কারণটা কি, কারণ বেশিরভাগ কোম্পানির বিজনেস খারাপ হয়ে যায়। একটা কোয়ার্টার বা 2টা কোয়ার্টার পরেই কোম্পানির সেলস গ্রোথ কমে যায়, কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড কমে যায়। মানে বিজনেস ওয়ার্ল্ডটা এটা পুরো ডাইনামিক ওয়ার্ল্ড, সবসময় চেঞ্জ হতে থাকে। এবার 15 থেকে 16টা স্টকের মধ্যে হয়তো আপনার 4 থেকে 5টা স্টক হয়তো আপনার পোর্টফোলিও টিকে যাবে 2 বছর 3 বছর, বাকি যে 10-12 স্টক হয়তো চেঞ্জ হতেই থাকবে। কোম্পানির বিজনেস খারাপ হয়ে যাবে, সেলস গ্রোথ কমে যাবে, আপনাকে সবসময় চেঞ্জ হতেই থাকবে স্টকগুলো আপনার। এইভাবে কিন্তু আপনাকে করতে হবে। আপনি যদি রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে তবু আপনি ধরে রাখেন, তাহলে কিন্তু আপনার দেখবেন একসময় পোর্টফোলিও পুরো ফাঁকা হয়ে যাবে, একদম ওয়াইপ আউট হয়ে যাবে পোর্টফোলিও। এই যে আপনার পোর্টফোলিও 3-4টা 4-5টা স্টক টিকে যাবে না 2-3 বছর, এই স্টকগুলো কিন্তু আপনার পোর্টফোলিওকে মাল্টিব্যাগার বানিয়ে দেবে। 30-35% রিটার্ন যেটা আমরা এক্সপেক্ট করি, এই 4-5 স্টকই, এই 4 থেকে 5টা স্টকই আপনার পোর্টফোলিওকে
30 থেকে 35% ইঞ্জিন বানিয়ে দেবে। বাকি যে 10-12 স্টক থাকবে আপনার, ওটা কিন্তু আপনার সবসময় চেঞ্জ হতে থাকবে, এটা কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকবে, তাহলে আপনাকে সবসময় এটাকে চেঞ্জ করতেই লাগবে। মানে স্টকগুলো সেলস গ্রোথ কমে যাবে, প্রফিট গ্রোথ কমে যাবে, ডিমান্ড কমে যাবে, এটা কিন্তু আপনাকে কন্টিনিউ হতে থাকবে। যদি এই প্রসেসটা আপনি মেনটেন না করতে পারেন, তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও থেকে আপনি ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন না। আপনার লসও, আপনার পোর্টফোলিওতে আপনার লসও শো করতে পারে। সবসময় আপনি জিনিসটা মানে পোর্টফোলিওতে অ্যাক্টিভ ইনভেস্টিং এর ক্ষেত্রে বাইং এর থেকেও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেলিং। এই কথাটা আমি কেন বলছি, রিসেন্ট দেখবেন দুটো কোম্পানির রেজাল্ট এসছে, অন্নপূর্ণা সোয়াদিষ্ট, দুটো কোম্পানির কথা বলছি, একটা মসচিপ টেকনোলজি। আমি যে কোম্পানিগুলোর নাম নিচ্ছি এগুলো কিন্তু কোনো রিকমেন্ডেশন না, আমি কোনো সেল বা রিকমেন্ডেশন দিচ্ছি, আমি শুধু বোঝানোর জন্য আর কি, যে এটা জাস্ট আপনি একটা লার্নিং এক্সপ্রেশন নিতে পারেন, এখানে কোনো রিকমেন্ডেশন। দেখুন এই দুটো স্টক হচ্ছে অন্নপূর্ণা সোয়াদিষ্ট আর হচ্ছে মসচিপ টেকনোলজি। এই দুটো নিয়ে অনেকেরই কোশ্চেন আছে, অনেকের পোর্টফোলিওতে আছে, আমার পরিচিত যারা ইনভেস্টার আছে তারাই আমাকে বলছে কি করা উচিত। তো অন্নপূর্ণা সোয়াদিষ্টের কেসটা দেখুন, খুব সুন্দর বিজনেস মডেল, কিন্তু সমস্যা হচ্ছে এটা অ্যাকচুয়ালি 50 থেকে 60% গ্রোথ করে যাচ্ছিল। এই আপনি যদি লাস্ট 2 বছর দেখেন, এটা 50 থেকে 60% গ্রোথ করে যাচ্ছে। এই কোয়ার্টারে এসে কোম্পানির গ্রোথ কত করেছে? 22% গ্রোথ। কোথায় 50% গ্রোথ, সেই গ্রোথ ইঞ্জিন হচ্ছে 22%। হচ্ছে আমরা কি করব? যদিও অন্নপূর্ণা সোয়াদিষ্ট আমার পোর্টফোলিওতে নেই, যদি আমার পোর্টফোলিওতে থাকতো আমি কি করতাম? আমি কিন্তু তার পরের দিন, রেজাল্টের পরের দিন এসে পুরো স্টক পোর্টফোলিও থেকে সাফ করে দিতাম। একটা 50% গ্রোথ ইঞ্জিন যদি 22% হয়ে যায়, সেই স্টককে কিন্তু মার্কেট পানিশ করবেই, এবং সেই স্টকে কিন্তু বাইং প্রেশার আসবেই না, এবং সেই স্টক থেকে কিন্তু ইনভেস্টাররা পয়সা বানাতে পারবেন। সে যে পিতে থাকুক, 5 পিতে থাকুক, 10 পিতে থাকুক, 50 পিতে থাকুক, 100 পিতে থাকুক, এই স্টকে কিন্তু বাইং প্রেশার আসা মুশকিল আছে। যতদিন কোম্পানির সেলস গ্রোথটা সেই জায়গায় না আসবে 40%, 50%, 60%, এবং এটা কবে আসবে এটা আপনিও জানেন না, আমিও জানি না, নাও আসতে পারে, আবার কবে কি হবে এটা কেউ বলতে পারেন। আমি যেটা দেখছি আমি আমাকে সেভাবে রিয়াকশন দিতে হবে। আজকে অন্নপূর্ণা সোয়াদিষ্টের সেলস গ্রোথ 50% থেকে কমে 22% হয়ে গেছে, আমাকে কি করতে হবে? যদি আমার কাছে থাকতো অন্নপূর্ণা সোয়াদিষ্ট, আমি কিন্তু পোর্টফোলিও থেকে পুরো সাফ করে দিতাম, কারণ আমার কাছে প্রচুর স্টক পড়ে আছে মার্কেটে 40%, 50% গ্রোথ ইঞ্জিন। আমি কেন 22% গ্রোথ ইঞ্জিনে বসে থাকবো একটা মাইক্রো ক্যাপ কোম্পানি? সে মসচিপ টেকনোলজিকে দেখুন, মসচিপ টেকনোলজি আপনি দেখেন লাস্ট প্রিভিয়াস 3-4টে কোয়ার্টার দেখেন, 70%, 80%, 90% সেলস গ্রোথ করে যাচ্ছে। এই জন্য মার্কেটে থেকে প্রচুর হাই ভ্যালুয়েশন দিয়ে রেখেছে, এদের পে কিন্তু 100-এর উপরে প্রাইস টু আর্নিং রেশিও। এই কোয়ার্টারে এসে মসচিপ কি করেছে? 17% সেলস গ্রোথ করেছে। কোথায় 70%, 80% সেলস গ্রোথ ইঞ্জিন, এই কোয়ার্টারে হয়ে গেছে কত? 17% গ্রোথ ইঞ্জিন। এটা কিন্তু মার্কেট ভালোভাবে নেবে না। বাকিতে পারে পরে কোম্পানি কন কলে কি বলবে, এর গাইডেন্স বাড়াবে না কমাবে, এগুলো তো পরে ব্যাপার। মার্কেট কিন্তু স্টককে পানিশ করবে। এখন 70 থেকে 80% গ্রোথ ইঞ্জিন, 17% গ্রোথ ইঞ্জিন হয়ে যায়, এখানে কিন্তু কোনো বাইং প্রেশার আসবে না। যদিও মসচিপ টেকনোলজি আমার পোর্টফোলিওতে নেই, যদি আমার পোর্টফোলিওতে থাকতো, আমি কিন্তু রেজাল্টের পরের দিন পুরো স্টক ওয়াইপ আউট করে দিতাম। আপনাকে এভাবে অ্যাক্টিভ ইনভেস্টিং করতে হবে। পরে কি হবে, কোম্পানি নেক্সট কোয়ার্টারে ভালো করবে কিনা এটা কেউ জানে না, আপনিও জানেন না, আমিও জানি না, কোম্পানি নিজেও জানে না, পুরো মার্কেটই জানে না। আমাদের জাস্ট রিয়াকশন দিতে হবে। যে কোম্পানি ভালো রেজাল্ট করবে তাকে রিওয়ার্ড করতে হবে, আর যার রেজাল্ট খারাপ আসবে তাকে যদি পরদিন পোর্টফোলিও থেকে পুরো ওয়াইপ আউট করে দিতে হবে, মানে কেটে দিতে হবে। এই স্ট্র্যাটেজি কিন্তু আপনাকে সবসময় রাখতে হবে। অ্যাক্টিভ ইনভেস্টিং এর মজা কি? অ্যাক্টিভ ইনভেস্টিং এর মজা হচ্ছে, আজকে আপনি 15টা স্টক নিয়ে শুরু করলেন, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার যে 16টা স্টক আমার পোর্টফোলিওতে আছে, তার মধ্যে 5টি স্টক শুধুমাত্র আছে যে স্টকগুলো 2 থেকে 3 বছর আমার পোর্টফোলিওতে আছে, আর বাকি যে 11টি স্টক আছে না, এগুলো কিন্তু সবসময় চেঞ্জ হতে থাকে। কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে এই যে 5টা স্টক আছে আমার পোর্টফোলিওতে, এরা কিন্তু কেউ 2 বছরের মধ্যে 6x হয়ে গেছে, কেউ 5x হয়ে গেছে, কেউ 4x হয়ে গেছে, কেউ 10x হয়ে গেছে। মানে আমার যা বাকি যে 11টা স্টকের মধ্যে হয়তো ওরা 10% লসে ছেড়ে দিয়েছি, ওরা 20% লসে ছেড়েছি, ওরা 5% প্রফিটে ছেড়েছি, ওগুলো থেকে যা লস হয়েছে আমার, এই যে 5টি স্টক কিন্তু আমার সব লস মেক আপ করে দিয়েছে, এবং আমার পোর্টফোলিও অন অ্যান এভারেজ ইয়ারলি 30-35% রিটার্ন আমাকে দিয়েছে।
এই যে 5টি স্টক মাল্টিপ্যাকার হওয়ার ফলে কি হয়েছে, আমার পোর্টফোলিও সমস্ত লস মেকআপ হয়ে গেছে এবং আমার পোর্টফোলিও ইয়ারলি 35%, 37% রিটার্ন আমাকে দিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন যে অ্যাক্টিভ ইনভেস্টিং সমস্যাটা কিভাবে করতে হবে, মানে যখন আপনার এই যে স্টকগুলো আপনার পোর্টফোলিওতে লাগাতার ভালো রেজাল্ট করতে থাকবে, সেই স্টকগুলোকে আপনাকে কি করতে হবে, অ্যালোকেশন বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন, যে স্টকগুলো রেজাল্ট খারাপ করতে থাকবে যেটা একটু তার থেকে কেটে আপনি যে স্টকগুলো ভালো রেজাল্ট করছে সেই স্টকগুলো সবসময় আপনাকে অ্যাড করতে হবে। প্রাইস দেখে লাভ নেই, স্টকের প্রাইস 5% বাড়লো না 20% বাড়লো না ডবল হয়ে গেল, দেখে লাভ নেই। এই যে কোম্পানিগুলো যে স্টকগুলো প্রতিটি কোয়ার্টারে সেলস গ্রোথ ভালো করে যাচ্ছে, যা গাইডেন্স কোম্পানি দিচ্ছে তার থেকে বেটার রেজাল্ট করছে বা গাইডেন্স ওয়াইজ রেজাল্ট করছে, সেই স্টকগুলোকে কিন্তু আপনাকে অ্যালোকেশন বাড়াতে হবে। আর যে স্টকগুলো যেভাবে গাইডেন্স দিচ্ছে সেভাবে রেজাল্ট করতে পারছে না, সেলস গ্রোথ কমে যাচ্ছে, সেই স্টকগুলোকে কাটতে হবে। আর যে স্টকগুলো রেজাল্ট খুবই খারাপ হচ্ছে প্লাস কোম্পানি গাইডেন্সও কমিয়ে দিয়েছে, সেই স্টকগুলোকে পোর্টফোলিও থেকে পুরো আউট করতে হবে, মানে পুরো। আর যাদের সেলস গ্রোথ একটু কমে গেছে, আপনি ভাবছেন হয়তো পরে কোম্পানি কামব্যাক করতে পারে, গাইডেন্সও কোম্পানি বলছে নেক্সট কোয়ার্টার আমাদের রেজাল্ট ভালো হয়ে যাবে, সেই সব স্টকগুলো অল্প কাটুন। অল্প কাটে ওই পয়সাটা কি করবেন, যে স্টকগুলো সেলস গ্রোথ ভালো করছে সেই স্টকগুলোতে অ্যাড করতে থাকুন। যেরকম আমার পোর্টফোলিও দেখতে আমি একটি স্টকের নাম বলতে পারি, ভিটু রিটেল। ভিটু রিটেল আমার পোর্টফোলিওতে প্রায় 2 বছর থেকে আছে। আমি ভিটু রিটেলকে সেলই করতে পারলাম, কেননা ভিটু রিটেল প্রতিটি কোয়ার্টারে যা গাইডেন্স দিচ্ছে লাস্ট 2 বছর থেকে দেখুন তার থেকে বেটার রেজাল্ট করে যাচ্ছে। 50%, 60%, 65% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, সমানে স্টোর এক্সপানশন করে যাচ্ছে। ওই জন্য ভিটু রিটেল আমার পোর্টফোলিওতে পড়ে আছে 2 বছর থেকে। স্টকও দেখুন 250-300 টাকার স্টক আজকে প্রায় 500 থেকে 300 টাকা হয়ে গেছে। এরকম আরো 3-4টে স্টক আছে আমার পোর্টফোলিওতে। আপনার মধ্যে অ্যাক্টিভ ইনভেস্টিং এভাবে করতে হবে, যখনই কোনো কোম্পানি ভালো রেজাল্ট করতে থাকবে তাকে কি করতে হবে, আপনাকে রিওয়ার্ড দিতে হবে, পুরস্কার দিতে হবে। কীভাবে পুরস্কার দেবেন, অন্য স্টক থেকে কেটে সেই স্টকে আপনি অ্যাড করুন। যে স্টকগুলো রেজাল্ট খারাপ করছে সেই স্টকগুলো থেকে কেটে আপনি যে স্টকগুলো আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে প্রতি কোয়ার্টারে সেই স্টকগুলোকে অ্যাড করুন। যে স্টকটা সব থেকে বেশি ভালো রেজাল্ট করবে তাতে বেশি টাকা ঢালবেন। ঠিক এইভাবে আপনাকে পোর্টফোলিওটাকে মেনটেন করতে হবে। এরকম করতে করতে দেখবেন 2-3 বছর থেকে দেখবেন আপনার যে পোর্টফোলিওর অ্যামাউন্ট থাকবে, যে স্টকগুলো কন্টিনিউ ভালো রেজাল্ট করে যাচ্ছে তাদেরই দেখবেন অ্যালোকেশন বেশি থাকবে। এটাই হওয়া উচিত। আমার পোর্টফোলিওতে যা টোটাল টাকা আছে, এই যে 5টি স্টকের কথা বললাম, যে 5টি স্টক আমার পোর্টফোলিও 2 বছর থেকে আছে, এই 5টি স্টকে মোটামুটি আমার 70% টাকা আছে। যদি আমার 20 লক্ষ টাকার পোর্টফোলিও হয়, এই 5টি স্টকে আছে আমার 14 থেকে 15 লক্ষ টাকা। আর বাকি যে 11টি স্টকের মধ্যে আছে ধরুন 30% অ্যামাউন্ট, আর 70% অ্যামাউন্ট কিন্তু আমার ওই 5টি স্টকে আছে। তা পোর্টফোলিও আপনাকে এইভাবে অ্যালোকেট করতে হবে। অ্যাক্টিভ ইনভেস্টিং হবে একটা কথা, ম্যাডাম, সেলিং সব থেকে ইম্পর্টেন্ট। যখনই কোনো কোম্পানির আপনার পোর্টফোলিওতে যে কোম্পানিটা আছে সেই কোম্পানির রেজাল্ট যখনই খারাপ হবে, যখন সেলস গ্রোথ কমে যাবে, আর ওই সেক্টরের আদার্স কোম্পানি আছে যেটা আপনার কোম্পানির থেকে ভালো রেজাল্ট করেছে, তাহলে কিন্তু আপনার স্টকে কোনো বাইং প্রেশার আসবে না। সঙ্গে তারপরের দিন এসে আপনাকে স্টকটাকে কাটতে হবে, চেঞ্জ করতে হবে। ওই সেক্টরে যে কোম্পানিটা আপনার কোম্পানি থেকে বেটার রেজাল্ট করছে তাকে আপনাকে পোর্টফোলিওতে জায়গা দিতে হবে। এটা আপনাকে কন্টিনিউ করতে হবে। এভাবে কন্টিনিউ করতে করতে দেখবেন যদি আপনার পোর্টফোলিওতে 15টা স্টক থাকে তার মধ্যে দেখবেন 4টা-5টা কোম্পানি এরকম পেয়ে যাবেন যেই কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি সেক্টরের হাইস্ট রেজাল্ট করতে থাকবে এবং ওই স্টকগুলোই আপনার পোর্টফোলিওতে দেখবেন 2 বছর 3 বছর টিকে যাবে। এবং এই স্টকগুলোই কি হয় 3x, 5x, 6x, 10x হয়ে যায়। আর আপনাকে কন্টিনিউ ওই স্টকগুলোতে অ্যালোকেশন বাড়াতে হবে। আর যারা সেলস গ্রোথ ঠিকঠাক করছে না, যে স্টকগুলোকে বারবার চেঞ্জ করতে হচ্ছে, তাদের অ্যালোকেশন কমাতে হবে। এইভাবে আপনার পোর্টফোলিওটাকে মাল্টিপ্যাকার বানাতে হবে। তাহলে বোঝা গেল যে অ্যাক্টিভ ইনভেস্টিং এর ক্ষেত্রে স্টক বাইং এর থেকেও সেলিং স্ট্র্যাটেজিটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।